দেশে বিদেশে প্রচুর পরিচিতি পেয়েছে। এই আমার নির্বাচিত কবিতা, মার খেয়ে খেয়ে মরে যাওয়ার আগে একটা চর দিয়ে দিস। পাশাপাশি আমার প্রায় 500 পৃষ্ঠার কবিতা সমগ্র রয়েছে দেশে বিদেশে। এই বই থেকে আবৃত্তি করা হচ্ছে। আমার বন্ধুরা এবং অনেক পেশাদার আবৃত্তি শিল্পী আবৃত্তি করছেন। তো আমার বই থেকে আমি যে কবিতাটি প্রথম বলবো, ক্ষুদিরাম বসু। এটি বলবো কয়েকদিন আগে ক্ষুদিরামের আবির্ভাব দিবস পালিত হয়েছে। ক্ষুদিরাম সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। ক্ষুদিরাম এমন এক কিশোর যে আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে, তা একেবারেই বিরল। ক্ষুদিরাম এখন একটি মিথ। ক্ষুদিরাম আমাদের কাছে প্রবাদতুল্য প্রবচন। ক্ষুদিরাম শব্দটি আমাদের বিদ্রোহের অংশ। ক্ষুদিরাম শব্দটি আমাদের আত্মত্যাগে, দেশ ও মাতৃকার জন্য, স্বাধিকারের জন্য, অধিকারের জন্য আত্মত্যাগে উজ্জীবিত হওয়ার প্রেরণা হচ্ছে ক্ষুদিরাম। এটি আমাদের বক্তৃতার অংশ, আমাদের সাহিত্যের অংশ হিসাবে স্থান পেয়েছে। রাজনীতির পুরুষ, রাজনীতির চেতনা, রাজনীতির অনুভূতি যখন সাহিত্যে স্থান পায় তখন তা অমর হয়ে থাকে, অমর হয়ে থাকে মহাকালে। শতবর্ষ থেকে শতবর্ষে প্রজন্মের চেতনাকে ধারণ করে, চেতনাকে বিকশিত করে। ক্ষুদিরামের জবানবন্দি আমার কবিতা, আমার নির্বাচিত কাব্যগ্রন্থ থেকে। 1908 সালের মে ধরা পড়ল ক্ষুদিরাম বসু। 1908 সালের মে ধরা পড়ল ক্ষুদিরাম বসু মুজফ্ফরপুরের জেলা ম্যাজিস্ট্রেট উডম্যানের কাছে। স্বেচ্ছায় এক স্বীকারোক্তি দিল, আমার নাম ক্ষুদিরাম বসু, পিতা মৃত তৈরলোকনাথ বসু, জাতিতে কায়স্থ এবং পেশায় একজন ছাত্র, বাড়ি মেদিনীপুর। কিংসফোর্ড, হ্যাঁ কিংসফোর্ড, কিংসফোর্ড, কিংসফোর্ড। আমাদের চিয়াসিডের কম্বো প্যাক, এই কম্বো প্যাকের মধ্যে 2 কেজি চিয়াসিড আপনারা পেয়ে যাচ্ছেন। এরকম কিংসফোর্ড, হ্যাঁ কিংসফোর্ড, যিনি বিচারকের উর্দি পরে ভারতের উপর ইংরেজদের জুলুম স্টিম রোলার চালায়, তাকে হত্যার জন্য
5-6 দিন আগে মুজফ্ফরপুরে আসি। কিংসফোর্ড, হিংস্র ভয়ঙ্কর নাম তাকে মারার জন্য। স্টেশনের কাছে ধর্মশালায় আমি উঠেছিলাম। দীনেশচন্দ্র রায় নামে আরও একজন সঙ্গে ছিল। নানা ধরনের কাগজ পড়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এই কাগজগুলি সন্ধ্যা, হিতবাদী, যুগান্তর, কি ভয়ঙ্কর কিংসফোর্ড! বহু লোককে বিনা দোষে জেলে পুরেছিলেন। হঠাৎ ট্রেনে দীনেশের সঙ্গে দেখা এবং আলাপ। আমাদের উদ্দেশ্যে একই হওয়ায় আমরা সহযাত্রী হলাম। কিংসফোর্ডকে চিনতে হবে এবং মারতে হবে। দুদিন তার বাড়িটা চিনে আসি। একদিন কাছারিতে গিয়েও তার গতিবিধির উপর লক্ষ্য রাখি। আমার কাছে 2টো রিভলভার, দীনেশের কাছেও একটি বোমা। দীনেশ ধর্মশালায় বসে বোমাটা বার করে আবার ঠিক করে রেখে দিত। বোমাটা ছিল টিন দিয়ে মোড়া এবং গোলাকার, প্রায় এই যে 3-4 ইঞ্চি পরিধি, বেশ বড়। আমার ধর্মশালায় পৌঁছবার 2 দিন পরে বোমাটি কাজের উপযোগী হয়ে ওঠে। দীনেশও আমি 2-3 দিন কিংসফোর্ডকে মারার জন্য প্ল্যান করতে সতর্ক হয়েই তার বাড়ির সামনে ময়দানে ঘুরেছি। গাড়ির ভিতরে তাকে দেখেছি, কিন্তু মারার সুযোগ পাইনি। দীনেশও একদিন একসঙ্গে ময়দানে একটা গাছের তলায় দাঁড়িয়েছিলাম। গাড়িটা ক্লাব থেকে বেরোচ্ছে, ভারতের উপর ইংরেজদের চরম জুলুম চলছে, বেশ অন্ধকার তখন। আমরা প্রস্তুতি নেই। বোমা ছোড়ার আগে জুতোগুলো খুলি। আমি বোমা ছুটতে গিয়ে আঘাত পাইনি। দীনেশ গুলি ছুঁড়েছিল। তারপর আমরা কিছুক্ষণ একসঙ্গে ধর্মশালার দিকে ছুটতে থাকি। এক পর্যায়ে আমি সমস্তিপুরের দিকে যাই। দীনেশ ধর্মশালা থেকে আলাদা হয়ে যায়। ধর্মশালার কাছে একজন ডাকছিল আমাদের। দীনেশ প্রায় আমার সমবয়সী। তার মুখখানা গোলগাল, শরীর আমার চেয়ে ভালো, প্রায় আমার মতো লম্বা। তার এক ভাই বাকিপুরে রেলে কাজ করে। বিনন স্কোয়ারে ইংরেজদের বিরুদ্ধে বক্তৃতা করতেন বিপিন পাল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গীষ্পতি কাব্যতীর্থ, একজন বলিষ্ঠ সন্ন্যাসী প্রমুখ। আমি কলকাতায় থাকতাম। আমার মামা স্কুল মাস্টার। সতীশচন্দ্র দত্তের বাড়িতে থাকতাম। তিনি আমার দূর সম্পর্কের আত্মীয়।